আপনার কাছে প্রোটেকশন আছে? আসলে তো এখন নেই, আসলে তাড়াতাড়ি চলে এসেছি তো তাই আর কি প্রোটেকশন নিয়ে আসতে পারিনি। তাড়াতাড়ি এসে পড়েছেন দেখে প্রোটেকশন নিয়ে আসবেন না, এটা কোনো কথা? আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে। আসুন শুরু করি। না, করতে হবে না, আমি প্রোটেকশন ছাড়া কোনোভাবেই কিছু করতে দিব না। দেখুন, আমার আবার অন্য জায়গায় কাজ আছে, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। আমি এত কিছু বুঝতে পারবো না। প্রোটেকশন ছাড়া যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি জেনে শুনে কোনো রিস্ক নিতে চাই না। আচ্ছা তাই না, ঠিক আছে, আমি তাহলে আসছি। আপনি এখানে অপেক্ষা করতে থাকেন প্রোটেকশনের জন্য। রিফাতের কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখালো না সিনথিয়া। রিফাত সিনথিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের বাইক স্টার্ট করে চলে যেতে নিল সিনথিয়ার সামনে থেকে। সিনথিয়ার রাস্তায় দাঁড়িয়েছিল। আসলে আজ সিনথিয়ার একটা ইন্টারভিউ ছিল। সিনথিয়া সকালবেলা দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়ির নিচে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো গাড়ি পেল না। মিনিট সময় পেরিয়ে যেতে যেতে সিনথিয়ার ইন্টারভিউতে যাওয়ার সময় চলে আসে। সিনথিয়া ভীষণ রকম চিন্তিত হয়ে পড়ে। রিফাত ঠিক সেই সময় নিজের বাইক নিয়ে অফিসে যাচ্ছে। দূর থেকে সিনথিয়াকে চিন্তিত দেখে রিফাত সিনথিয়ার সামনে এসে দাঁড়ায় আর লিফট দিতে চায়, কিন্তু রিফাতের কাছে এক্সট্রা হেলমেট না থাকায় রিফাতের সাথে যেতে সরাসরি না করে দেয় সিনথিয়া। রিফাত সিনথিয়াকে অনেকবার বোঝাতে চেষ্টা করে, কিন্তু সিনথিয়া রিফাতের কোনো কথাই শোনে না। রিফাত সিনথিয়ার দিক থেকে খানিক একটু দূরে চলে যাওয়ার পর আবারও বাইক ঘুরিয়ে সিনথিয়ার দিকে এগিয়ে আসে। রিফাত সিনথিয়ার দিকে এগিয়ে এসে নিজের হেলমেট খুলে সিনথিয়ার হাতে দিয়ে রিফাত সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখুন, আপনি বিপদে পড়েছেন দেখে আমি বারবার এসে আপনাকে অনুরোধ করছি, একটু বোঝার চেষ্টা করুন, চলুন আমার সাথে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমি প্রোটেকশন ছাড়া আপনার সাথে যেতে পারবো না। আচ্ছা, প্রোটেকশন চাই আপনার? ওকে ফাইন, এই নিন, আমারটা আপনি পরে নিন। এবার তো যাবেন। রিফাত নিজের হেলমেট খুলে সিনথিয়ার দিকে এগিয়ে দিল। সিনথিয়া সিফাতের হাত থেকে হেলমেট নিয়ে নিজে পড়তে পড়তে রিফাতকে বলল, আচ্ছা, আমি না বুঝতে পারছি না একটা বিষয়, আপনি আমাকে এত জোর করছেন কেন আপনার সাথে যাওয়ার জন্য? কারণ আমি চাইছি না আপনার কোনো বিপদ হোক, তাই আপনাকে এত করে বোঝাচ্ছি। ও, আপনার এমন বোঝানোর কারণে আমি ভয়ে আছি, এই ভেবে যে আপনি আবার কোনো খারাপ লোক না তো। আমি দেখেছি টিভিতে যে এমন করে প্রলোভন দেখিয়ে। শাট আপ, আপনি যেটা ভাবছেন আমি সেটা না। আপনার যেতে হলে চলুন, না হলে আমি আসছি। আরে দাঁড়ান, যাবো তো আমি তো এমনিতেই একটু ইনকোয়ারি করার জন্য আপনাকে এটা বললাম। চলুন চলুন, হয়ে গেছে আমার। সিনথিয়া রিফাতের বাইকে গিয়ে উঠে বসলো। সিনথিয়ার ডিস্টেন্স বজায় রেখে বসলো রিফাতের পেছনে। রিফাত নির্দিষ্ট গতিতে বাইক ছোটাতে লাগলো। রিফাতের সাথে এই নিয়ে সিনথিয়ার দুবার দেখা হয়েছে। রিফাত এই শহরে নতুন এসেছে, তার আগে রিফাত অন্য একটা শহরে থাকতো। সিনথিয়ার বাড়ি ঠিক পাশেই রিফাতের বাড়ি, সেখান থেকেই অল্প জানা হয়েছে সিনথিয়াকে। সিনথিয়া দেখতে একদম মাশাআল্লাহ, সিনথিয়ার দিক থেকে চোখ ফেরানো দেয়। যেমন রূপবতী, ঠিক তার চেহারাটাও তেমন মায়াবী। এমন মায়াবী চেহারার দিকে তাকালে বুকের মাঝে এক অদ্ভুত শান্তি চলে আসে। এই শান্তিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। রিফাত সিনথিয়ার কথা ভাবতে ভাবতে সিনথিয়ার অফিসের সামনে চলে আসলো। সিনথিয়া অফিসের সামনে এসে বাইক থেকে নেমে দাঁড়িয়ে রিফাতের দিকে হেলমেট এগিয়ে দিতে দিতে রিফাতকে উদ্দেশ্য করে বলল, শুনুন, আজকের পর থেকে কখনো এমন রিস্ক নিয়ে বাইক চালাবেন না, এতে করে আপনার বিপদ হতে পারে। বিপদ যেন না হয় সেই ব্যবস্থা করব কি? সেটা কেমন? সেটা হলো রোজ আমার সাথে আরো একটা হেলমেট ক্যারি করব কি? রিফাতের কথার বিপরীতে সিনথিয়া নিজের ভ্রু কুঁচকে রিফাতের দিকে দৃষ্টিপাত করে খানিক অদ্ভুত ভাবে হাসি দিল। রিফাত সিনথিয়ার ঠোঁটের কোণে এই হাসির রেখা দেখে খানিক অবাক হয়েছে, কিন্তু পরক্ষণে রিফাত ভেবেছে যে এটা নর্মাল। সিনথিয়া চলে যাওয়ার পর রিফাতও নিজের অফিসে চলে যায়। রিফাত নিজের অফিসে এসে নিজের কাজে বসে পড়ল। রিফাত কাজে তো ঠিক বসেছে, কিন্তু রিফাতের মনটা পড়ে আছে সিনথিয়ার কাছে। সিনথিয়াকে কেন জানি ভীষণ ভালো লাগে রিফাতের। প্রথম দেখায় রিফাত সিনথিয়ার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। রিফাত জানে না তার এই দুর্বলতার মানে কি, তবে এইটুকু রিফাত ঠিক জানে যে যে করেই হোক সিনথিয়ার মনকে তাকে জয় করতেই হবে। রিফাত আপন মনে সিনথিয়ার কথা ভাবছে।
এমন সময় রিফাতের কলিগ মিস্টার রাকিব এসে রিফাতের কাঁধের উপর নিজের হাত রেখে রিফাতকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে উঠল, কার কথা ভাবছিস রিফাত? আমাদের ভাবি নাকি? রাকিবের কথাটা কানে আসতেই রিফাতের টনক নড়ে। রিফাত খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলে, আরে কি সব বলিস তুই? আমি কার কথা ভাবতে যাব? আমি তো এমনিতেই নিজের কথা ভাবছিলাম। আচ্ছা, নিজের বন্ধুকে মিথ্যা কথা কেন বলিস? তুই কি জানিস না আমি তোর মিথ্যা ধরে ফেলতে পারি? হ্যাঁ, সেটা তো জানি। তুই হয়েছিস দুনিয়ার সব থেকে বড় মন বিশেষজ্ঞ, তাই তো আমার মন পড়ে ফেলেছিস। রিফাত, হেয়ালি না করে বল না কার কথা ভাবছিস। আমি কাউকে কিছু বলবো না, আমাকে বলতে পারিস। দূর শালা, তুইও না। ছাড়, ওসব কাজ করতে দে। ঠিক সময় কাজ সাবমিট না করলে বড় সাহেব আমাদের দুটোর খবর করে দিবে। ঠিক আছে, তুই যখন বলতে চাইছিস না তখন আর কি। রাকিব খানিক হতাশ হয়ে রিফাতের সামনে দিয়ে চলে যায়। রিফাতকে অনেক আগে থেকে জানে রাকিব। রাকিবের ভালো বন্ধু হলো রিফাত। রিফাত যেমন রাকিবের থেকে কোনো কথা লুকায় না, ঠিক তেমনই রাকিব ও রিফাতকে নিজের সব কথা বলে। তাদের দুই বন্ধুর জুটিটা আপন ভাইয়ের মতো। সারা দিনের অফিসের কাজ শেষ করে রাকিব আর রিফাত বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে এলো। রিফাত নিজের বাইক স্টার্ট করতেই রাকিব নিজের বাইক নিয়ে এসে রিফাতের পাশে দাঁড়ালো। রিফাত রাকিবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই রাকিব রিফাতকে উদ্দেশ্য করে বলল, এখন কি তুই বাড়িতে চলে যাবি নাকি একটু আড্ডা দিয়ে তারপর? না রে দোস্ত, আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে তারপর আমি বাড়ি ফিরবো। আড্ডা দেয়া যাবে না। ও আচ্ছা, কি কাজ? চল, আমিও তোকে সাহায্য করবো। আরে না না, আমার সাথে তোকে যেতে হবে না, আমি একাই ঠিক আছি। তুই বাড়িতে চলে যা। ওকে ফাইন, তুই যখন আমার কোম্পানি চাইছিস না তখন আর জোর করে কোনো লাভ হবে না। আসছি, সাবধানে থাকিস। রাকিব নিজের বাইক স্টার্ট করে রিফাতের সামনে দিয়ে চলে যায়। রাকিব রিফাতের সামনে দিয়ে চলে যাওয়ার পর রিফাত আনমনে হেসে ফেলল। রিফাত রাকিবকে খুব ভালো করেই জানে। রাকিব তার কলিজার বন্ধু। রাকিব কখনো রিফাতকে একা ছাড়তে চায় না, আর এক কারণে রিফাতের সাথে রাকিব আসতে চেয়েছে। রাকিব চলে যাওয়ার পর রিফাত নিজের হেলমেট পরে নিয়ে বাইক স্টার্ট করলো। রিফাতের উদ্দেশ্য হলো সিনথিয়ার অফিসের সামনে গিয়ে সিনথিয়াকে নিজের সাথে করে নিয়ে আসা। আসলে সিনথিয়াকে নিয়ে একসাথে চলাফেরা করতে কেন যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে রিফাতের মনের ভেতর। আর রিফাত বাইক নিয়ে সিনথিয়ার অফিসের সামনে এসে হাজির হতেই অপেক্ষা করতে লাগলো সিনথিয়ার জন্য। হাতে থাকা ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল যে সময় হয়ে গেছে সিনথিয়ার চলে আসার। কিন্তু সিনথিয়া এখনো আসছে না কেন? মিনিট খানেক সময় অপেক্ষা করতেই রিফাত চমকে উঠল ভীষণ। রিফাত কত আশা নিয়ে অপেক্ষা করেছে এতক্ষণ, সেসব কিছু ধুম করে বদলে গেল। রিফাত দেখতে পেল সিনথিয়া অন্য একজনের গাড়িতে গিয়ে উঠে বসেছে। রিফাত অফিসের গেটের সামনে দাঁড়িয়ে নীরব দর্শকের ন্যায় তাকিয়ে আছে সিনথিয়ার দিকে। সিনথিয়ার তো বোঝা উচিত ছিল যে রিফাত আসবে, কিন্তু সে তো নিজের ইচ্ছায় অন্য কারোর সাথে। রিফাতের মনটা খারাপ হয়ে গেল। রিফাত অনেকটা আশা করে এসেছিল এখানে, কিন্তু এখানে আসার পর যা সে দেখেছে সেটার পর রিফাতের মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। রিফাত মন খারাপ করে নিজের বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে রাতের খাবার খেলো না রিফাত। মনের ভেতরে এমনিতেই সিনথিয়ার ভাবনা কাজ করছে, সেখানে রিফাত কি করে শান্ত থেকে খাবার খেতে পারে? রিফাত না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ফ্রেশ হয়ে বাইক নিয়ে অফিসে যাওয়ার পর রিফাতের বাইকের সামনে আচমকা সিনথিয়া এসে দাঁড়ালো। সিনথিয়া নিজের হাত সামনের দিকে বাড়িয়ে দিতেই রিফাত বাইক স্লো করলো। রিফাত বাইক থামাতেই সিনথিয়া হেসে হেসে রিফাতকে উদ্দেশ্য করে বলল, ও মিস্টার, আজ দেখি প্রচন্ড সিরিয়াস হয়ে আছেন। তা কি নিয়ে এত সিরিয়াস জানতে পারি কি আমি? আমি কি নিয়ে সিরিয়াস থাকবো? সব সময় লোকের সাথে হাসি মুখে কথা বলি দেখে সবাই মনে করে আমি কমেডি করি। আসলে আমিও মানুষ, আমারও কষ্ট আছে, সেটা লোকেরা বুঝতে চায় না। হোমা, সে কি কথা? আজ আপনার গলার সুর এমন হয়ে গেছে কেন? কারণ কি বলুন তো একটু। আরে ম্যাম, কি ঘটনা হবে? তেমন কিছু না, ছাড়ুন আমার কথা। ওকে, ছেড়ে দিলাম। আমার জন্য হেলমেট নিয়ে এসেছেন? না, আমার বাইকে করে যাবেন নাকি? যাব নাকি মানে? আমি তো আপনাকে বললাম যে রোজ আমার জন্য একটা এক্সট্রা হেলমেট নিয়ে বের হতে। না গেলে কি বলতাম নাকি?
সরি, গতকাল সন্ধ্যায় তো অন্য কারো গাড়িতে গিয়েছিলেন, তাই আর কি। আমি ভেবেছি আজকেও হয়তো। রিফাত সম্পূর্ণ কথাটা বলে শেষ করার পূর্বেই সিনথিয়ার মুখটা কুঁচকে উঠল। সিনথিয়ার মুখটা এমন করে কুঁচকে উঠতেই রিফাত একটু অবাক হলো। আচমকা সিনথিয়া নিজের মুখটা এমন করলো কেন, সেটা রিফাত বুঝতে পারছে না। রিফাত সিনথিয়ার দিক থেকে নিজের মুখ নামিয়ে নিল। সিনথিয়ার দিক থেকে রিফাত নিজের মুখ সরিয়ে নিয়ে আপন মনে ভাবতে লাগলো। ওকে নিয়ে সিরিয়াস হওয়ার মতো কিছু নেই। তাছাড়া আমার কেন যেন মনে হচ্ছে সিনথিয়া আমাকে নয় বরং অন্য কাউকে পছন্দ করে। আর যদি সত্যি তাই হয় তবে সিনথিয়াকে নিয়ে এত কিছু চিন্তা করাটা বন্ধ করতে হবে আমায়। রিফাত আপন মনে কথাগুলো ভাবতেই সিনথিয়া রিফাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা সরি, চলুন তবে। মানে এমন প্রোটেকশন ছাড়া যাবেন? কেন নয়? তাছাড়া আপনার সাথে প্রথম জার্নি করে বুঝতে পেরেছি আপনি কতটা সেফ, সো নো ওয়ারি। আচ্ছা ঠিক আছে। রিফাত সিনথিয়াকে নিয়ে অফিসের পরে চলতে শুরু করলো। পথিমধ্যে সিনথিয়া রিফাতকে বলল যে অফিসের পথে না যেতে, বরং একটা পার্কে চলতে। রিফাত সিনথিয়ার এমন কথা শোনার পর ভীষণ রকম চমকে গেল। সিনথিয়া আসলে তাকে পার্কে নিয়ে যেতে চাইছে কেন, সেটাই রিফাত বুঝতে পারলো না। রিফাত নিজের এই প্রশ্ন নিজের মনের মাঝে রেখে বাইক ছোটাতে লাগলো। বাইক নিয়ে রিফাত একটা পার্কের সামনে আসতেই সিনথিয়া বাইক থেকে নেমে পড়ল। সিনথিয়া বাইক থেকে নেমে পড়ে রিফাতকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কি হলো, বসে আছেন কেন? নেমে আসুন। আচ্ছা, আমি না বুঝতে পারছি না যে আমরা অফিস টাইমে এখানে কেন আসলাম। সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে আমার সাথে চলুন একটু। কিন্তু কোথায়? আরে কি করছেন কি আপনি? আমার কথাটা তো শুনবেন। সিনথিয়ার রিফাতের একটাও কথা শুনলো না। সিনথিয়া রিফাতের হাত ধরে রিফাতকে টানতে টানতে নিয়ে চলে যায় পার্কের পাশে একটা ছোট্ট দিঘি আছে সেখানে। দিঘির কাছে গিয়ে সিনথিয়া বসে পড়ল। রিফাত সিনথিয়ার পাশেই ঠাই দাঁড়িয়ে আছে। রিফাত সিনথিয়ার এমন কাজের আগা মাথা কিছুই বুঝতে পারছে না। সিনথিয়া দিঘির পানির দিকে তাকিয়ে রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমাদের চোখের সামনে যা দেখি আসলে কি সেটাই সত্যি হয়, নাকি এর আড়ালেও কিছু থাকে? আড়ালে ও অনেক কিছু লুকিয়ে থাকে, সবকিছু কি আর চোখে দেখা যায় নাকি? একদম তাই। আজ আপনি আমাকে যেমন দেখছেন আমি কি তাই, নাকি আমার ভেতরেও কিছু সত্যি আছে যেটা দেখা যাচ্ছে না? সিনথিয়া, আপনি এসব কি বলছেন? আমি না বুঝতে পারছি না আপনার কথার মানে। বলতে কি চাইছেন একটু খোলাসা করে বলুন। বলবো না কিছু। আজ আপনাকে এখানে নিয়ে এসেছি, আমি কিছু দেখাতে চাই আপনাকে, আর আমি আশা করব আপনি সেটা দেখবেন এবং অনেক কিছু বুঝবেন। ওকে ঠিক আছে, দেখি কি দেখান। রিফাত সিনথিয়ার পাশেই বসলো। মিনিট 2 কেটে যাওয়ার পর তাদের ওখানে বড় একটা গাড়ি চলে আসলো। গাড়িটা এসে ঠিক রিফাতের পাশেই দাঁড়ালো। রিফাত বড় গাড়িটা দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেই রিফাত দেখতে পেল একজন লোক বেরিয়ে এলো। লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক ধনী। রিফাত লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি একবার রিফাতের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যপূর্ণ হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে সিনথিয়ার সামনে এসে দাঁড়ালো। সিনথিয়ার সামনে এসে দাঁড়িয়ে লোকটি সিনথিয়াকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো, সিনথিয়া, ডিভোর্স দিয়েছি তারপরও আমার এখানে এসেছিস কেন? আমি এখানে এসেছি এমনিতেই, কোনো বিশেষ কারণে নয়। দেখ সিনথিয়া, তোকে আমি এই শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি, আমার লাইফে তোর কোনো অস্তিত্ব নেই। তোর মতো একটা ছোট লোকের সাথে কথা বলতে আমার ইগোতে লাগছে। ইটস ওকে। তাছাড়া আমি আপনার কথাই কিছুই মনে করছি না। আমার কাছে আপনার এইসব কথাবার্তা বেশ পুরনো, আমার অভ্যেস আছে। উফ, তাই নাকি? জানিস, আজ তোকে দেখার পর আমার ইচ্ছা করছে যেটা আগে করতে পারিনি কখনো, সেটা আজকে তোকে জোর করে করি। তখনও জোর করে করতে পারতেন, কিন্তু করতে দেইনি। আজও ঠিক তাই হবে। মরে যাব তবু আপনার মতো অমানুষের সাথে। তার সম্পূর্ণ কথাটা বলার আগেই তাসরিফ অনেকটা রেগে যায় আর ধুম করে সিনথিয়ার মুখটা চেপে ধরে। তাসরিফের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে। তাসরিফ সিনথিয়ার মুখ চেপে ধরতেই রিফাত ধুম করে তাসরিফের হাত ধরে ফেলল। রিফাত তাসরিফের হাত ধরে ফেলে একটা ঝটকা দিয়ে সিনথিয়াকে ছাড়িয়ে নিল সে। রিফাতের এমন কাজে তাসরিফ আবারও তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কিরে, এটা তোর পেমেন্ট নাকি?
আমার সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে নিস, তা না হলে আমি দিব। আইডিয়া তো হয়েই গেছে। তোমার মতো এমন নিকৃষ্ট মানুষের ব্যবহার দেখার পরেও কি আর কাউকে বোঝানোর কিছু থাকে? পাবলিক প্লেস দেখে আমি কিছু বলছি না, তা না হলে আজ তোর কি অবস্থা করতাম একমাত্র বিধাতাই জানে। তাসরিফ রাগে গজগজ করতে করতে সিনথিয়া ও রিফাতের সামনে দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। তাসরিফ চলে যাওয়ার পর রিফাত প্রশ্নসূচক কণ্ঠে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, এই লোকটার সাথে আপনার কি কোনো অতীত আছে? কেন যেন আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অতীত তো আছেই, তা না হলে এই লোকটা আপনার সাথে মিসবিহেভ করলো কেন? অতীত তো একটা আছে, বিষাক্ত অতীত, যেটা খুব বেশি কেউ জানে না। তবে এই অতীতটা আমাকে তাড়া করে। মানে বুঝতে পারলাম না আমি। আপনি কোনো কথা একটু খোলাসা করে বলতে পারেন না? আপনার বলা কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দেয়। বলবো, আপনাকে আমি সব খুলে বলবো। তারপর হয়তো আপনি আর কখনো আমার পেছনে পড়বেন না। সিনথিয়া এক গ্লাস পানি পান করে তাসরিফের সাথে সিনথিয়ার কি সম্পর্ক আছে সেটা বলতে লাগলো। সিনথিয়া একজন বিবাহিত নারী। আজ থেকে 2 বছর আগে বিশিষ্ট ব্যবসায়ী তাসরিফ খানের সাথে সিনথিয়ার বিয়ে হয়। বিয়েটা হয়েছিল টাকা আর রূপের সাথে, মনুষ্যত্বের সাথে মনুষ্যত্বের নয়। সিনথিয়া মোটেও মন থেকে রাজি ছিল না এই বিয়েতে। এই বিয়েটা খানিক পরিবারের চাপেই হয়। বিয়ের পর সিনথিয়ার চোখের সামনে তাসরিফের আসল পরিচয় সামনে আসলো। প্রতিদিন তাসরিফ সিনথিয়াকে ভোগ করার জন্য এক প্রকার জোর করত, তবে সিনথিয়া বরাবর তাসরিফকে এড়িয়ে গেছে। সিনথিয়ার এমন আচরণে তাসরিফের ক্রোধ আরো প্রবল ভাবে বাড়তে থাকে সিনথিয়ার উপর। আর একটা সময় সিনথিয়ার সাথে তাসরিফের ডিভোর্স হয়ে যায়। সিনথিয়া বরাবরই তাসরিফের থেকে একটু ভালোবাসা পেতে চাইতো, কিন্তু তাসরিফ কখনো সিনথিয়াকে ভালোবাসা তো দূর, অবহেলা অপমান ছাড়া আর কিছুই করেনি। সিনথিয়ার গায়ে এমন কোনোদিন ছিল না যে তাসরিফ হাত তুলেছে। তাসরিফের হাতে মার খেতে খেতে সিনথিয়াও হাঁপিয়ে উঠেছিল। অতঃপর তার জীবনে নেমে আসলো মুক্তি। সিনথিয়ার মুক্তিটা যদিও অন্য সকলের কাছে, ইনফ্যাক্ট সমাজের কাছে সিনথিয়াকে হয়তো অতি ছোট করে দিয়েছিল, তবে নিজের জীবন বাঁচানোটা ফরজ হয়ে গিয়েছিল সিনথিয়ার। সিনথিয়া এক এক করে নিজের জীবনের বিষাক্ত অতীতটা রিফাতকে একে একে বলল। রিফাত সিনথিয়ার সম্পূর্ণ কথাগুলো শোনার পর যেন একটা ঘোরের মাঝে হারিয়ে যায়। কেন যেন রিফাতের বিশ্বাস হচ্ছে না সিনথিয়ার কথাগুলো। রিফাত সিনথিয়াকে একজন অবিবাহিত মেয়ে ভেবেছে, কিন্তু তার ভাবনাগুলো আজ এক ঝটকায় মিথ্যা হয়ে গেল। রিফাত নিশ্চুপ হয়ে আছে। সিনথিয়া নিজের কথা শেষ করে রিফাতের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল রিফাত চুপ হয়ে গেছে। রিফাতের এমন করে নিশ্চুপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। সিনথিয়া রিফাতের দিকে নিজের হাত জোড়া এগিয়ে দিয়ে আলতো করে রিফাতের বাহু স্পর্শ করে রিফাতকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আপনি নিশ্চুপ হয়ে গেছেন কেন? কিছু বলবেন না? না, ভাবছি আসলে কি বলা যায়। আমি জানি আপনি কি ভাবছেন। হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেননি যে আমি এমন কিছু এসব কথা বলবো। আসলে সত্যি বলতে আপনার জীবনের এই সব ঘটনা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার কাছে সবকিছু এখনো স্বপ্নের মতো লাগছে। আমি জানতাম আপনার সাথে এটাই ঘটবে। আপনাকে আমি আমার জন্য সিরিয়াস দেখে আজ সব সত্যিটা আপনাকে চোখে চোখে দেখালাম। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে কিনা সেটা আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা? আমার সাথে আর কখনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, আসছি। সিনথিয়া রিফাতের পাশ থেকে উঠে চলে যায়। রিফাত ঠাই বসে আছে। রিফাত হয়তো এটার জন্যই অপেক্ষা করছিল। সিনথিয়া এখান থেকে চলে যাওয়ার পর রিফাত আর নিজেকে সামলাতে পারল না। টপ টপ করে রিফাত নিজের চোখের জল ছেড়ে দিল। একটা বিবাহিত মেয়ের জীবনের কথা শোনার পর রিফাত আর নিজেকে সামলাতে পারছিল না। এতটা নির্দয় কেউ কি করে হতে পারে, সেটাই ভীষণ রকম ভাবিয়ে তুলছে রিফাতকে। ওইদিকে সিনথিয়া নিজের বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে যায়। সিনথিয়া নিজের রুমে গিয়ে লাইট অফ করে দিয়ে কাঁদছে। না, রিফাতের জন্য নয়, আজ সিনথিয়া কান্না করছে নিজের অতীতের জন্য। জীবন সঙ্গী হিসেবে তাকে নির্বাচন করা উচিত যে তাকে ভালোবাসবে, এমন কাউকে না যে তাকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করবে। আর রিফাত আর কখনো হয়তো সিনথিয়াকে নিয়ে চিন্তা করবে না, কারণ এই সমাজে বিবাহিত নারীদের সবাই পুতুদের মতো ভাবে।
তাদের সাথে তামাশা করা যায়, তবে তাদের নিচের স্ত্রীর মর্যাদা কখনো দেওয়া যায় না। সিনথিয়া সারাটা রাত কান্না করেই কাটালো। পরদিন সকালে সিনথিয়া নিজের বাড়ির সামনে আসতেই পুরো চমকে উঠল। সিনথিয়া নিজের চোখের সামনে এসব দেখতে পাবে সেটা যেন সে কল্পনাও করতে পারেনি। সিনথিয়া দেখতে পেল তার চোখের সামনে রিফাত দাঁড়িয়ে আছে। রিফাতকে দেখার পর সিনথিয়া চমকে যায়। আসলে সিনথিয়া চমকে গেছে এই দেখে যে রিফাতের হাতে একগুচ্ছ গোলাপ আছে, আর রিফাত এমন করে দাঁড়িয়ে আছে যেন সে নিজের প্রিয়তমার জন্য অপেক্ষা করছে। সিনথিয়া ঠায় দাঁড়িয়ে একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। সিনথিয়াকে একটা জায়গায় স্থির হয়ে থাকতে দেখে রিফাত সিনথিয়ার দিকে এগিয়ে এলো। রিফাত সিনথিয়ার দিকে এগিয়ে এসে আলতো করে সিনথিয়ার হাত ধরে ফেলল। রিফাত সিনথিয়ার হাত ধরতেই সিনথিয়া কেঁপে উঠল। সিনথিয়ার ঘোর কাটতেই সিনথিয়াকে উদ্দেশ্য করে রিফাত মৃদু কণ্ঠে বলল, কি হলো? আমাকে দেখার পর মুখের অবস্থা এমন হলো কেন? মানে সিরিয়াসলি আমি আপনাকে দেখছি, কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে আর কি করার? যদিও আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে আমি বলতে পারি যে আমি রিফাত, আপনার সামনেই দাঁড়িয়ে আছি। রিফাতের কথাটা শুনে সিনথিয়া হেসে ফেলল। সিনথিয়া হেসে দিয়ে রিফাতের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। রিফাতের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে সিনথিয়া রিফাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা আপনার হাতে কি রিফাত? এটা হলো আপনার জন্য, নিন একটু হাতে নিন, আপনার জন্য নিয়ে এসেছি এটা। ওকে, বাট কেন? আর আজ আপনি এখানে কেন এসেছেন? গতকালের কথাটা কি ভুলে গেছেন? না, আমি কিছুই ভুলে যাই না। আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, শুনবেন আমার কথা? কি কথা বলুন। ভালোবাসার মাঝে কখনো অতীত থাকে না। ভুল মানুষের সাথে সময় না কাটালে আপনি কখনো সঠিক মানুষ চিনতে পারবেন না। আমি আপনার অতীতকে নয়, আপনাকে পছন্দ করি। রিফাতের এই কথাটা যেন সিনথিয়ার ভীষণ অদ্ভুত লাগলো। সিনথিয়া কল্পনাও করেনি যে রিফাত এমন কথা তাকে বলবে। একজন বিবাহিত মেয়ের সব অতীত জানার পরেও তাকে কেউ পছন্দ করতে পারে কি করে? রিফাত একটা হ্যান্ডসাম ছেলে, চলাফেরা থেকে শুরু করে রিফাতের সবকিছুই স্মার্ট। এমন একজন সিনথিয়ার মতো কাউকে কি করে পছন্দ করতে পারে? সবকিছুই সিনথিয়ার কাছে কল্পনা কল্পনা লাগছে। সিনথিয়া নীরব হয়ে যেতেই রিফাত সিনথিয়াকে উদ্দেশ্য করে একটু শান্ত গলায় বলল, অতীত নিয়ে যদি পড়ে থাকেন তবে কখনো জীবনের সামনের দিকে এগোতে পারবেন না। জীবনে এগোতে হলে সামনের দিক নিয়ে ভাবতে হবে, অতীত নিয়ে নয়। সেটা তো ঠিক, তবে কিছু কিছু জিনিস হয় মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করলেও কেন যেন মন থেকে মুছে ফেলা যায় না। চেষ্টা করলেই সব হয়, আপনি চেষ্টা করুন, সব সম্ভব। ওকে ঠিক আছে, চেষ্টা করব। এখন চলুন অফিসে যাই। রিফাত সিনথিয়াকে নিয়ে বাইক স্টার্ট করলো। আজ সিনথিয়া প্রতিদিনের ন্যায় রিফাতের পেছনেই বসে আছে ঠিক, তবে আজকের বিষয়টা অন্য দিনের মতো নয়। আজ সিনথিয়া রিফাতের দিকে একটু এগিয়ে এসে রিফাতের কোমর জড়িয়ে ধরেছে। এই প্রথম সিনথিয়া রিফাতকে জড়িয়ে ধরেছে। সিনথিয়া রিফাতকে জড়িয়ে ধরতেই রিফাতের সারা শরীর শিউরে উঠল। রিফাত কল্পনাও করেনি যে সিনথিয়া তাকে এমন করে জড়িয়ে ধরতে পারে। সিনথিয়া রিফাতকে জড়িয়ে ধরে আছে। রিফাত বাইক চালাচ্ছে আর আপন মনে ভাবছে যে সিনথিয়া আসলে করতে চাইছে কি, কেনই বা সিনথিয়া তাকে জড়িয়ে ধরেছে। সিনথিয়া কি তবে রিফাতকে পছন্দ করে, নাকি এটা পছন্দ করার থেকেও বেশি কিছু? রিফাত কিছুই বুঝতে পারছে না। রিফাত বাইক নিয়ে সিনথিয়াকে তার অফিসে ড্রপ করে দিয়ে নিজের অফিসে চলে আসলো। সিনথিয়া অফিসের সামনে এসে বাইক পার করে সোজা নিজের ডেস্কে গিয়ে বসে। রিফাতের মন মেজাজ আজ একটু অদ্ভুত রকম খুশিতে আছে। মনের ভিতর ভীষণ খুশি কাজ করছে আজ। রিফাত নিজের ডেস্কে গিয়ে বসতেই রাকিব এসে রিফাতকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কে মামা, তোর মনটা আজ এত ফুরফুরে কেন? বিষয় কি? আরে তেমন কিছু না, ওই আর কি এমনিতেই। এই শালা, তুই নিজের কোনো কথাই আমাকে বলিস না কেন? আমরা তো বন্ধু, আমাকে সব তো বলতে পারিস। আরে ভাই, তেমন কোনো সিরিয়াস বিষয় না। তাছাড়া আমি কোনো সিরিয়াস বিষয় কি আজ অবধি তোর থেকে লুকিয়ে গেছি কখনো? না, তবে নর্মাল কিছু তো, প্লিজ বল না একটু। রাকিব এক প্রকার জোর করতে লাগলো রিফাতকে। রিফাত যদিও বারবার করে রাকিবকে বারণ করে যাচ্ছে যাতে করে রাকিব তাকে জোর না করে, কিন্তু কে শোনে কার কথা। রিফাত এক পর্যায়ে আর না বলে থাকতে পারলো না। খানিক বাধ্য হয়ে রিফাত রাকিবকে বাধ্য হয়ে সিনথিয়ার বিষয়ে সব বলল।
রাকিব রিফাতের মুখ থেকে সিনথিয়ার বিষয়ে সবকিছু শোনার পর পুরো থমকে যায়। যে রিফাত কোনো মেয়ের সাথে কথা অবধি কখনো বলেনি, সেই রিফাত কিনা মনে মনে একটা মেয়েকে পছন্দ করে। রাকিব প্রথমে বিশ্বাস তো করতেই চায়নি, কিন্তু রিফাত কখনো তো মিথ্যা কথা বলেনি, আর যে কারণে রাকিব ও রিফাতের কথা বিশ্বাস করলো আর রিফাতকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, তোকে আমি খুব ভালো করে জানি, একটা বিবাহিত ডিভোর্সি মেয়েকে পছন্দ করা কি ঠিক? ওই কি সব বলছিস? এখানে ওর কি দোষ? মেয়েটা ভালোবাসা চেয়েছে শুধু। এখন ওর প্রাক্তন স্বামী যদি ওকে ঠকায়, ব্যবহার করে, তখন ওর কি কোনো দোষ থাকে? ওকে ঠিক আছে, আমি না হয় সব বুঝলাম, কি আমার কথা হচ্ছে যে তোর পরিবার কি এটা মানবে? সেটা আমি জানি না, তবে না মেনে নিলে আর কি করার। আমি তাকে ভালোবাসি, এটাই আসল কথা। রাকিব রিফাতকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করলো, তবে রিফাত কোনো কথাই শুনতে চাইল না। তাছাড়া শুনবেই বা কেন? রিফাত এখন সিনথিয়ার নামে একটু বাজে কথা শুনতে পারে না। রিফাত নিজের অজান্তেই সিনথিয়াকে ভালোবাসে। ভালোবাসার মাঝে কখনো কোনো খারাপ থাকতেই পারে না। যদিও সিনথিয়া কখনো বলেনি যে সে রিফাতকে ভালোবাসে, তবে কাউকে ভালো না বেশে এড়িয়ে যাওয়ার থেকে ভালোবেসে প্রতারিত হওয়াও অনেক ভালো। এতে করে আর যাই হোক মানুষ চেনা যায়। অফিস শেষ করে রিফাত সিনথিয়ার অফিসের সামনে যেতেই সিনথিয়ার দৌড়ে ছুটে চলে আসে রিফাতের কাছে। সিনথিয়া রিফাতের কাছে এসে দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে গিয়ে রিফাতকে উদ্দেশ্য করে পড়ে, এখন এসেছেন আপনি? জানেন, আমি আপনাকে কলও করেছি, কিন্তু আপনি কোনো জবাব দেননি। বলেন কি, সত্যি আমাকে কল করেছেন আপনি? তো কি আমি মিথ্যা বলছি? আপনি আপনার ফোনটা চেক করে দেখুন, আমার কথা বিশ্বাস না করলে। তার প্রয়োজন হবে না, আমি আপনাকে বিশ্বাস করি। আচ্ছা, কেন কল করেছেন? আসলে আজ আমাদের অফিসের বসের মেয়ের বার্থডে, সো আমাদের এখন ওখানে যেতে হবে। কিন্তু কেন? তাছাড়া আপনি যেতে পারেন, আমি কেন যাব? কারণ আপনাকে আমি যেতে বলেছি তাই যাবেন। এখন কথা না বাড়িয়ে চলুন তো মশাই, বড্ড বেশি কথা বলেন আপনি। সিনথিয়া খানিক ঝাড়ি দিতেই রিফাত চুপসে গেল। রিফাত চুপসে গিয়ে সিনথিয়াকে গাড়িতে তুলে সোজা বাইক ছুটিয়ে চলতে লাগলো সিনথিয়ার বসের বাড়ির দিকে। বসের বাড়ির পাশেই একটা ক্লাব আছে, সেখানেই পার্টি দেওয়া হয়েছে। রিফাত ও সিনথিয়া পার্টিতে আসতেই অবাক হয়ে গেল। এটা তো শুধুমাত্র পার্টি হল না, বরং একটা ছোটখাটো বিয়ে বাড়ি। এখানে নেই বলতে কোনো স্বপ্ন নেই, ড্রিঙ্ক থেকে শুরু করে সব আছে। রিফাত সিনথিয়ার সাথে ক্লাবে প্রবেশ করতে কোথা থেকে যেন একটা মেয়ে দৌড়ে রিফাতের কাছে এগিয়ে এসে ধুম করে রিফাতকে ধাক্কা দিল। রিফাত অবাক হয়ে গেল মেয়েটির সাথে ধাক্কা খেয়ে। মেয়েটি থমকে গিয়ে রিফাতের দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে রিফাতকে উদ্দেশ্য করে বলে উঠল, ও সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে ম্যাম, ক্যারি অন। ওকে, হ্যালো ঈশা, আপনি? জি, আমি রিফাত। রিফাত ঈশার সাথে হেসে কথা বলে হ্যান্ডশেক করলো। এদিকে ঈশা আর রিফাতের এমন ভাব দেখে সিনথিয়ার সারা শরীর জ্বালা করতে লাগলো। কথা আছে না, নারী কখনো নিজের শখের পুরুষের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। সিনথিয়ার বিষয়টাও ঠিক তাই। সিনথিয়া রাখতে লাগলো। ওইদিকে রিফাত সবার সাথে মোটামুটি কথা বলে সময় পাস করতে থাকলো। সিনথিয়া রেগে বোম হয়ে গিয়ে ধুম করে ওয়েটার ট্রে থেকে ড্রিঙ্ক নিতে লাগলো। যদিও সিনথিয়া কখনো ড্রিঙ্ক করেনি, তবে আজ করছে। সিনথিয়া একের পর এক প্যাক মারতে লাগলো। রিফাত বেশ অনেকটা সময় পরে সিনথিয়ার কাছে ফিরে আসলো। রিফাত সিনথিয়ার পাশে এসে দাঁড়িয়ে সিনথিয়ার হাতের উপর নিজের হাত রেখে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, উফ, আজকের পার্টিটা সেই হয়েছে। আপনার কেমন লাগছে এখানে? রিফাতের কথাটা শেষ হতেই সিনথিয়া ধুম করে রিফাতকে অবাক করে দিয়ে নিজের সর্বশক্তি দিয়ে রিফাতের গালের উপর একটা চড় মারল। তো সাহস হলো কি করে আমার হাত ধরার, ছোট লোক একটা? এসব কি করছেন? সামান্য হাত ধরার কারণে আপনি আমার গালে চড় মারলেন? হ্যাঁ মেরেছি। তুই কি ভুলে গেছিস আমি কে? আমার চোখের সামনে তুই অন্য একটা মেয়ের সাথে লটর পটর করছিস, তোর সাহস কি করে হয় এমনটা করার? আপনি এমন বিহেভ করছেন কেন আমার সাথে? আমি তো জাস্ট এমনিতেই কথা বলেছি। জাস্ট এমনিতেই কথা বলেছিস নাকি সব আমি জানি? আসলে তোরা পুরুষ মানুষ মানেই খারাপ, সেটা প্রমাণিত হলো। মেয়ে দেখলে তোদের মাথা কাজ করে না। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি, আপনি কি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে?
না কিছু হয়নি। আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা করছেন। চলুন আমার সাথে আপনাকে বাড়িতে দিয়ে আসি। না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। প্রয়োজন পড়লে অন্য কোনো ছেলের সাথে আমি বাড়িতে যাব, তবে তোর সাথে আমি কোথাও যাব না। আহা পাগলামি করিয়েন না প্লিজ, চলেন আমার সাথে। আমি একবার বলেছি তো, তোর সাথে আমি কোনোভাবেই যেতে পারবো না। সরি, তুই যা, ওই মেয়ের সাথে প্রেম করে আয়, আমি এখানেই ঠিক আছি। সিনথিয়া ঠিক মতো দাঁড়াতে পারছে না, বারবার এদিক ওদিক টলতে টলতে পড়ে যাচ্ছে সে। রিফাত সিনথিয়াকে কোনো মতে ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা যে কি না কি করে, রিফাতের সাথে সে অন্য কাউকে সহ্য করতে পারবে না, এটা তো সরাসরি বললেই হয়। তা না বলে সে কিনা ড্রিঙ্ক করতে শুরু করে দেয়, আর নেশায় বোধ হয়ে জানোই তাই বলে। এটা কি কোনো দিক দিয়ে ঠিক কাজ? রিফাত সিনথিয়াকে ধরে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে সোফার উপর বসিয়ে দিল। সিনথিয়া রিফাতের সাথে সোফার উপর বসতেই রিফাতের বুকের সাথে নিজের মাথা এক করে নিল। রিফাতের বুকের উপর মাথা রেখে সিনথিয়া পরম শান্তি অনুভব করতে লাগলো। রিফাত ও সিনথিয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আছে শক্ত করে। 2 মিনিট এমন করে কেটে যাওয়ার পর আচমকা সিনথিয়া বমি করতে লাগলো। রিফাতের সারা শরীর বমিতে মাখিয়ে দিল সিনথিয়া। রিফাত সিনথিয়াকে থামাতে গিয়েও পারল না। সিনথিয়া এক নাগারে বমি করেই যাচ্ছে। রিফাত কোনো উপায় না দেখিয়ে সিনথিয়াকে বমি করতে দিল। বমি করা শেষ হতেই সিনথিয়ার খানিক জ্ঞান ফিরল। সিনথিয়া রিফাতের দিকে চোখ সারা বড়া করে তাকিয়ে বলল, আই এম রিয়েলি সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি, প্লিজ আপনি আমাকে। আরে ঠিক আছে, আপনি এখন ঠিক আছেন কিনা সেটা বলুন। আমি ঠিক আছি। আপনি আমার জন্য সত্যি অনেক করেছেন, আপনার কাছে আমি ঋণী। আপনাকে না আমি বলেছি এসব কথা বলবেন না। আমি আপনার জন্য এসব করেছি কারণ আমার দায়িত্ব এটা। আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। রিফাত ফ্রেশ হবার কথা বলে সিনথিয়াকে সোফার উপর বসিয়ে রেখে চলে যেতে নিল ফ্রেশ হতে। ওইদিকে সিনথিয়া রিফাতের দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে সিনথিয়া রিফাতকে এখন খেয়ে ফেলবে। রিফাত সিনথিয়ার পাশ থেকে উঠে দাঁড়াতেই সিনথিয়া ধুম করে রিফাতের হাত একটা হ্যাঁচকা টান দিয়ে রিফাতকে নিজের কাছে টেনে নিল। রিফাত সিনথিয়ার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সিনথিয়া রিফাতকে অবাক করে দিয়ে ধুম করে রিফাতের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। রিফাত সিনথিয়ার এমন কাজে পুরো থ হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার সাথে এমন কোনো ঘটনা ঘটে যাবে সেটা যেন রিফাতের কল্পনাতেও অতীত ছিল। মিনিট খানেক চুমু খাওয়ার পর সিনথিয়া রিফাতের ঠোঁট জোড়া ছেড়ে দিল। রিফাত ও সিনথিয়াকে কিছু না বলে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে এসে রিফাত সিনথিয়াকে তার বাড়িতে ছেড়ে আসলো, আর নিজের বাড়ি এসে রিফাত একটা লম্বা ঘুম দিল। সকালবেলা সিনথিয়া রিফাতের বাড়ি এসে রিফাতকে ডাকতে লাগলো। রিফাত ঘুম ঘুম চোখে নিজের রুমের বাইরে আসতে সিনথিয়া রিফাতকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তো লেট করে কেউ ঘুম থেকে যদি ওঠে তবে তাকে কি করতে হয়? কি আর করার, তাকে নিজের মতো করে ঘুমিয়ে থাকতে দিতে হবে আর কি। আমি তোমাকে ঘুমিয়ে থাকতে দিব না জান। তো কি করবে? আমার ঘুমের সাথে যুদ্ধ করবে নাকি? আর যুদ্ধ? তোমার সাথে যুদ্ধ করে কি আর আমি জিতে যেতে পারবো? তাছাড়া কুমিরের উপর দা পড়ুক, তাছাড়া কুমড়োর উপর দা পড়ুক বা কুমড়ো দার উপর এসে পড়ুক, কাটতে তো সব কুমড়োকেই হয়, তাই না? আচ্ছা সিনথিয়া, আমি না তোমার কথার মানেটা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলো। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সিনথিয়ার কথা শুনে রিফাতের টনক নড়ে। সিনথিয়া হঠাৎ করে কুমড়ো আর দা কোথায় পেল সেটাই তো রিফাত বুঝতে পারছে না। রিফাত নিজের ভ্রু কুঁচকে সিনথিয়ার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা তুমি দা আর কুমড়ো কোথায় পেয়েছো? আমি না ঠিক শুনতে পারিনি তখন। আরে কোথায় আবার, তোমার প্যান্টের ভেতর থেকেই পেয়েছি। মানে এসব কি সিনথিয়া? আমি তো বারবার করে বারণ করেছি আমার সাথে ফাইজলামি করবেন, আমার সাথে তোমার কানে যায় না, তাই না? না, তোমার সমস্যা, আমি না তোমার সমস্যাটা বুঝি না। আমার কথার সম্পূর্ণ মানে না বুঝে কথা বলো তুমি। আমি বোঝাতে চেয়েছি তোমার পকেট থেকে যে ফোনটা বের হয়েছে সেটার মধ্যে দেখেছি। ও তাহলে ফোনে বললেই তো হতো। অযথা উল্টাপাল্টা কথা বলে আমার মাইন্ড মোটিভ অন্যদিকে ডাইভার্ট করার কি দরকার ছিল? আমি তোমার মাইন্ড নিয়ে কিছুই করিনি, বরং তোর নিজের মাইন্ডটাই খারাপ, তাই তো উল্টাপাল্টা কথা ভাবছো। আমি না কিছু উল্টাপাল্টা ভাবিনি। এখন শোনো, আমার রুম থেকে যাও তুমি, আমি একটু কাজ করব। কেন,
কি কাজ করবে যেটা আমার চোখের সামনে করতে পারবে না তুমি? কেন গো, আমার কি জরুরি কোনো কাজ থাকতে পারে না? তোমার জরুরি কাজ তো একটাই, ল্যাপটপে বিভিন্ন খারাপ ভিডিও দেখা। আমি জানি না ভেবেছো? আমি সব জানি। তুমি এত কিছু কি করে জানো? মানে আমি নিজেও যেটা জানি না তুমি সেটা আগে থেকেই জেনে যাও কি করে? জানতে হয়। সব দিকে যদি নজর না রাখি তাহলে কি চলে নাকি বলো? শোনো, 1 মিনিট সময় দিলাম। যদি আমার রুম থেকে তুমি বিদায় না নাও তবে কি হবে সেটা তোমার কল্পনার বাহিরে। এই আমি তোমাকে বলে দিচ্ছি। ধুর, আর ভালো লাগে না। সব সময় আমার সাথেই তুমি এমনটা করতে থাকো। ইচ্ছে করে কি যে করে ফেলি। আর আসবো না কখনো তোমার রুমে। আসছি যত সব। সিনথিয়া খানিক অভিমান ও রাগ করে রিফাতের রুম থেকে বেরিয়ে চলে যায়। রিফাতের রুম থেকে সিনথিয়া চলে যাওয়ার পর রিফাত মুচকি একটা হাসি দিল। রিফাতের কাছে সকল কিছু ভীষণ অদ্ভুত লাগছে। রিফাত কিছুতেই বুঝতে পারছে না যে সিনথিয়া এতটা ফ্রি হলো কি করে। সিনথিয়া রিফাতের সাথে এমন করে কথা বলছে যেন সিনথিয়া এখন তাদের ঘরের লোক হয়ে গেছে। তাছাড়া কাছের মানুষ ছাড়া কি কেউ এমন করে কথা বলে? রিফাত সিনথিয়ার কথা ভেবে মুচকি হাসির রেখা নিজের ঠোঁটের ওপর এঁকে নিতেই রিফাতের ফোনে একটা কল চলে আসলো। রিফাত নিজের ফোনটা হাতে নিতেই একটু অবাক হয়ে গেল। একটা অপরিচিত নাম্বার থেকে রিফাতের ফোনে কল এসেছে। রিফাত কলটা পিক করতে ফোনের ওপাশ থেকে রিফাতকে উদ্দেশ্য করে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। রিফাতকে উদ্দেশ্য করে মেয়েটি বলল, হ্যালো মিস্টার রিফাত, আমি ঈশা। ঈশা মানে? ও হ্যাঁ, মনে পড়েছে সেই পার্টির। একদমই তাই। কি খবর আপনার? আমাকে মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? আরে মিস, কি সব বলছেন? আপনাকে আমি বলতে পারি? আমার মনে ঠিক আপনি আছেন। যাক, ভালো লাগলে এই দেখে যে আপনি আমাকে মনে তো রেখেছেন। কিছু মানুষ তো ভুলে যায়। আরে তেমন ব্যাপার না। তা আমাকে হঠাৎ করে কি জন্য মনে পড়লো? কেন, মনে পড়াটা কি উচিত হয়নি? না তেমন না, মনে করাটা উচিত। তবে কি ব্যাপারে সেটা জানতে চাইছি। এই একটু কথা বলার জন্য। তা আজ বিকেলে কি ফ্রি আছেন? মানে দেখা করা যাবে কি? ফ্রি মানে? রিফাত সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই রিফাতের পেছন থেকে সিনথিয়া এসে রিফাতকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার? কার সাথে কথা বলছিস তুই? এত মিষ্টি মিষ্টি কথা বলছিস কার সাথে? আচমকা সিনথিয়ার গলা পেতেই রিফাত হকচকিয়ে উঠল। সিনথিয়া একদম তুই করে বলতে শুরু করেছে রিফাতকে। এমন করে সিনথিয়ার মুখ থেকে তুই শব্দটা শোনার পর রিফাত থ মেরে যায়। রিফাত হকচকিয়ে উঠে ফোনটা কেটে দিয়ে সিনথিয়ার দিকে দৃষ্টিপাত করে কৌতূহলী কণ্ঠে বলে, এসব কি কথা সিনথিয়া? আপনি সরাসরি আমাকে তুই করে বলতে শুরু করেছেন? আমি তো আপনার সাথে কখনো এমন করে। শাট আপ। আমি তোকে তুই করে বলতেই পারি, কারণ আমি তোর সিনিয়র। আর শোন, তুই আমাকে আপনি করে নয় তুমি করে বলবি। আচ্ছা ঠিক আছে, সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমাকে এসব কি ভাষায় কথা বলছো? আমি কার সাথে কথা বলছি সেটা জেনে তুমি কি করবে? তাছাড়া আমি কি অন্য কারোর সাথে কথা বলতে পারবো না নাকি? না, পারবি না। আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবি না তুই। তুমি কে গো? আমি কেন তোমার কথা শুনতে যাব? শোনো, আমার উপর না আমার বাবা মায়েরও কন্ট্রোল নেই। তুমি কে যে তোর কথা মতো কাজ করতে হবে আমায়? আমি তোর অফিসিয়ালি গার্ডিয়ান, সো আমার কথা মতোই চলতে হবে তোকে। এমন গার্ডিয়ানকে না আমি। রিফাত সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই ধুম করে সিনথিয়া রিফাতের দিকে তেড়ে এগিয়ে আসলো। সিনথিয়া রিফাতের দিকে তেড়ে এগিয়ে আসতে রিফাত খানিক ভয় পেয়ে গিয়ে নিজের হাত ওপরের দিকে তুলে নিল। আর রিফাত নিজের হাত উপরের দিকে তুলে নিতেই সিনথিয়া রিফাতের চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ধুম করে রিফাতকে জড়িয়ে ধরল। সিনথিয়া আর রিফাতকে জড়িয়ে ধরে একটা প্রশান্তের নিঃশ্বাস ফেলতেই রিফাত থ মেরে গেল। রিফাত এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিফাত বরাবর নিজের কাজিন ভেবে এসেছে সিনথিয়াকে। সেই জায়গা থেকে সিনথিয়া এমন এক কাণ্ড ঘটাবে এটা যেন রিফাতের মোটেও হজম হচ্ছে না। রিফাত সিনথিয়াকে কিছু বলতে যাবে তার আগেই সিনথিয়া রিফাতকে উদ্দেশ্য করে বলল, রিফাত, আজ তোকে একটা কথা বলবো। আমি সাহস হচ্ছিল না তাই জড়িয়ে ধরলাম। বিশ্বাস কর, আমি জানি না আমি যেটা বলবো সেটা ঠিক কিনা, কিন্তু এটা সত্যি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না।
আমি তোকে ভালোবাসি রিফাত। সিনথিয়ার মুখ থেকে ভালোবাসার কথা শোনার পর রিফাতের বুকের ভেতর কেমন যেন করে উঠল। রিফাত বুঝতে পারল না যে তার বুকের মাঝে হঠাৎ করে এমন করে উঠল কেন। এক অদ্ভুত অনুভূতি রিফাতের মনের মাঝে কাজ করছে। মনে হচ্ছে রিফাত আজ সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে। কিন্তু এখন তো রিফাত সিনথিয়াকে নিজের মনের কথা বলবে না। যদিও রিফাত সিনথিয়াকে ভালোবাসে ঠিক, তবে সে এখন নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করবে না। সিনথিয়াকে আরো বেশি করে জ্বালাতন করে তারপর রিফাত সিনথিয়াকে নিজের ব্যাপারে বলবে। রিফাত আলতো করে সিনথিয়াকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, সিনথিয়া, তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। তুমি যেটা বলছো সেটা কখনো হবে না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। মানে এতদিন তুমি যে আমার নামের উপর পাগল হয়ে যেতে, সেটা তবে কি ছিল? কি ছিল মানে? বন্ধুত্ব থেকে আর বেশি কি হবে? তাছাড়া এসব রিলেশনের উপর আমার কোনো ভরসা নেই। রিফাতের মুখ থেকে এমন কথা শুনতে হবে এটা যেন সিনথিয়া মোটেও প্রত্যাশা করেনি। সিনথিয়া চমকে গিয়ে ছলো ছলো চোখে রিফাতের দিকে দৃষ্টিপাত করলো। সিনথিয়া ভাবছে যে রিফাত তার সাথে হয়তো মজা করছে, তা না হলে কখনো রিফাত সিনথিয়ার সাথে এমন করে কথা বলতো না। সিনথিয়া রিফাতের শার্টের কলার চেপে ধরে রিফাতকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, এই রিফাত, সত্যি করে বলো না যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার সবকিছু, প্লিজ আমার সাথে মজা করো না। আরে আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আমি সত্যিই বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না, তুমি আমাকে বিয়ে করো, একটু একটু করে ভালোবাসা হয়ে যাবে। হোয়াট? এখানে কি ফাজলামি হচ্ছে? মানে আমি যাকে ভালোবাসি না তাকে আমি বিয়ে করব? রিফাতের এবারের বলা কথাগুলো সিনথিয়ার বুকের ভেতরে বিধে যেতে লাগলো। সিনথিয়া নিজের চোখের জলকে সামলাতে পারছে না, প্রচন্ড কান্না পাচ্ছে তার। সিনথিয়া আসলেই বোকা। একটা বিবাহিত ডিভোর্সি মেয়েকে কি কেউ কখনো বিয়ে করতে পারে? তাও আবার রিফাতের মতো একটা ছেলে যে হাত বাড়িয়ে দিলে কয়েক হাজার সিনথিয়া চলে আসবে। সে রিফাত কিনা এমন একটা মেয়েকে বিয়ে করবে? সিনথিয়া আপন মনে এইসব চিন্তা করতেই কয়েক ফোঁটা লোনা জল সিনথিয়ার চোখের পাতা বেয়ে নিচে গড়িয়ে পড়ল। সিনথিয়া কান্না ভেজা কণ্ঠে রিফাতকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি আসলে একটু বেশি চিন্তা করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও রিফাত। সত্যি আমি তোমার যোগ্য না। সেটাই তো আমি তখন থেকে বলছি, আমি তোমার যোগ্য না। তোমার মতো একটা মানুষকে নিজের জীবনে এমনি এমনি পাওয়া যায় না, অনেক কিছু করার পর পেতে হয়। ক্ষমা করে দিও আমায়, আর কখনো তোমার সামনে আমি অধিকার দেখাতে আসবো না। ভালো থেকো। সিনথিয়া কান্না করতে করতে রিফাতের রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। সিনথিয়ার চোখের কোণে লোনা জল দেখার পর রিফাতের হয়তো খারাপ লাগছে মনে, তবে একটা দিক দিয়ে বড্ড হাসি পাচ্ছে। রিফাত সিনথিয়াকে একবারও বলেনি যে তাকে তার প্রয়োজন নেই বা তাকে সে চায় না। রিফাত বলেছে সিনথিয়ার যোগ্য সে নয়, ওইদিকে সিনথিয়া শুনেছে যে রিফাতের যোগ্য সে নয়। রিফাত সিনথিয়ার রুম থেকে বেরিয়ে যেতে নিতেই রিফাত ধুম করে সিনথিয়ার হাত ধরে ফেলল। আর রিফাত হাত ধরে ফেলতেই সিনথিয়া থমকে দাঁড়ালো। সিনথিয়া থমকে দাঁড়াতেই রিফাত সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, পাগলি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায়। সারাদিন পাগলের মতো তোমার পেছনে কি আমি এমনিতেই পড়ে থাকি নাকি? তাহলে তখন বললে কেন যে আমাকে তুমি ভালোবাসো না? কারণ আমি দেখতে চেয়েছি আমার জান পাখিটা আমায় কতটা লাভ করে। ওকে বজ্জাত, তাই আজ তো তোমার অবস্থা আমি শেষ করে দিব। সিনথিয়ার কথাটা বলতেই রিফাতের বুকের উপর কিল ঘুষি মারতে লাগলো। রিফাত সিনথিয়ার এমন কিল ঘুষি খেয়ে ভীষণ শব্দ করে হাসতে লাগলো। অতঃপর আর কি, রিফাত আর সিনথিয়ার মাঝে থাকা ভুল ভাবনাটা মিথ্যা হয়ে গেল, আর রিফাত সিনথিয়া তাদের ভালোবাসায় এক হয়ে গেল। রিফাত সিনথিয়াকে নিজের আপন করে নিতে সেই দিনই সিনথিয়াকে বিয়ে করে নেয়। ভালোবাসা সর্বদা পূর্ণতা পেতে চায়। যদিও রিফাতের বাবা মা সহ বাড়ির কেউই বিয়েটা হোক সেটা চায়নি, তবে রিফাত সকলের ভাবনাটা ভুল প্রমাণ করে দিয়ে সিনথিয়াকে আপন করে নেয়। এই দুষ্টু, তুমি তো ঠিক মতো জোর দিয়ে কোনো কিছুই করতে পারো না। কোথায়? আমি তো সবসময় জোর দিয়ে করি চান। কোথায় দাও? সব সময় তো আমাকে অতৃপ্তই রাখো। ও মা, সে কি কথা?
ঠিক আছে, এখন থেকে তোমাকে একদম পারফেক্ট ভাবে তৃপ্ত করব। ইস ঢং, প্রতিবার এই এক কথাই বলো তুমি, দিন শেষে তোমার জোর কমে যায়। শুধু তো আমার জোর কমে যায়, তোমার কমে না, তাই না? আমার জোর লাগবে কেন? আসল খেলা তো তোমার, আমার কি কাজ? পুরুষ হয়েছি বলে এখন সবকিছু আমাকেই সামলাতে হবে। তুমি যেন মেয়ে হয়ে কিছুই পারবে না। না, পারবো না। ভালো কিছু হলে সেটার ক্রেডিট আমার, আর খারাপ হলে সেটার ক্রেডিট তোমার, বুঝলে? বুঝেছি। এই সাধারণ কথা বিয়ের পরে বুঝবো না তা কি করে হয়? এই তো ভালো ছেলে। ভালো স্বামীরা কখনো তর্ক করে না, বুঝলে? বুঝেছি। এবার আমাকে একটু নিজের জোর দেখাতে দাও, আমিও দেখি কতটা জোর দিয়ে খেলা করতে পারি। রিফাত দুষ্টু একটা হাসি রেখা নিজের ঠোঁটের ওপর এঁকে নিয়ে কথাটা বলল। রিফাতের ঠোঁটের ওপর দুষ্টু হাসির রেখাটা দেখে সিনথিয়া খানিক অবাক হলো। ব্যালকনিতে চাঁদের আলোর নিচে দুজন পাশাপাশি বসে গল্প করছিল এতক্ষণ। কথায় কথায় সিনথিয়া রিফাতকে দুষ্টুমি করে নানা ধরনের কথা বলতে থাকলো। সিনথিয়া কিন্তু রিফাত সেই কথার অনুমানে বের করে কথা বলতে শুরু করে দেয়। সিনথিয়া রিফাতের চোখের দিকে তাকিয়ে খানিক ঝাড়ি দিয়ে বলে উঠল, এই ফাজিল, কিসের মধ্যে কি বলছো? আমি তোমাকে জোর দিয়ে অন্য কাজ করার কথা বলেছি, ওসব না। হোয়াট? তুমি অন্য সব কাজের কথা বলেছো, আর আমি তো... হয়েছে, বুঝতে পেরেছি। তোমার মাইন্ডটাই এমন, আমি কি সেটা জানি না নাকি? এই পাগলি, আমার মাইন্ড নিয়ে কথা বলো না। তুমি এমন করে বলো তো, তাই আমি ওটা ভেবেছি। আমি কিছু বললেই তো তোমার কাছে সেটা আদর রিলেটেড হয়ে যায়। আমি সত্যি আর পারি না তোমাকে নিয়ে। সিনথিয়া রিফাতের উপর খানিক রেগে গিয়ে রিফাতকে ঝাড়ি মেরে কথাগুলো বলে। সিনথিয়ার প্রতিটা কথার মাঝে রিফাত ডাবল মিনিং খোঁজে। রিফাতের এইসব করা আচরণগুলো নিয়ে প্রায় রোজ রিফাত আর সিনথিয়ার মাঝে ঝগড়া চলে, তবে সেটা রোমান্টিক ঝগড়া। সিনথিয়া আজও রিফাতের উপর অভিমান করেছে। সিনথিয়া অভিমান করে ব্যালকনি থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে নিজের চুল ঠিক করতে লাগলো। রিফাত সিনথিয়াকে এমন করে রেগে যেতে দেখে ভাবলো সিনথিয়ার রাগ ভাঙাতে হবে এখন। সিনথিয়া বেশি রেগে গেলে সিনথিয়ার রাগ ভাঙানো অসম্ভব হয়ে পড়বে। রিফাত ব্যালকনি থেকে সোজা চলে আসে সিনথিয়ার কাছে। রিফাত সিনথিয়ার কাছে এসে সিনথিয়ার পেছনে দাঁড়ায়। সিনথিয়া আয়নাতে রিফাতকে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, কি হয়েছে? এখন আবার এখানে আসছো কেন? কেন আবার? আমার বউ যেখানে যাবে আমিও তো সেখানেই যাব, তাই না? একদম না। আমি তোমার পাশ থেকে উঠেছি তোমার সাথে প্রেম করার জন্য নয়, বরং তোমার থেকে দূরে থাকার জন্য। আমার থেকে দূরে কি সত্যি থাকতে পারবে তুমি? কেন পারবে না? তোমার থেকে দূরে থাকা অনেক সহজ, বুঝলে? আচ্ছা, তাই নাকি? দেখি কত সহজ আমার থেকে দূরে থাকা। রিফাত নিজের বলা কথাটা শেষ করতেই সিনথিয়াকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। সিনথিয়া রিফাতের এমন কাজে খানিক বিরক্ত ভাব দেখিয়ে রিফাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু রিফাত তো কোনো কথাই শুনছে না। শক্ত করে সিনথিয়াকে নিজের বুকের সাথে লেপ্টে নিয়েছে সে। সিনথিয়া রিফাতকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে সিনথিয়া নিজেকে 1 ইঞ্চিও নড়াতে পারছে না। রিফাত সিনথিয়ার কানের কাছে নিজের মুখ নিয়ে এসে তাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, এই পাগলি, এত রেগে যাও কেন? আমি তো তোমার সাথে একটু করে ফাইজলামি করি। এই ফাইজলামির জন্য কি কেউ এতটা রাগ করে? তুমি না সত্যি একটা বদলো। সিস্টেম ভালো বোঝো। আমাকে একটু অভিমান করেও থাকতে দিবে না তুমি। আমার উপর অভিমান করাটা কি এত সহজ নাকি? আমার উপর তুমি অভিমান করতেই পারবে না। হয়েছে, এখন যাও তো, গিয়ে একটু ঘুমিয়ে নাও। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে আমার। আজ্ঞে না, আমি এখন ঘুমাতে পারবো না, আমার ঘুম আসবে না। ওমা, কেন ঘুম আসবে না? রাত হয়েছে, এখন ঘুমাবে না তো কি করবে? কি করব মানে? ভরা যৌবন বয়সের একটা তরুণ ছেলেকে বিয়ে করে জিজ্ঞেস করছো কি করব? মানে এটাও কোনো কথা হলো? ছি ছি, এমন করে কথা বলতে লজ্জা করছে না তোমার? নিজের স্ত্রীর সামনে লজ্জা পায় যেজন, কে বলে তাহারে পুরুষ? নারী সেই জন। লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। হায় আল্লাহ, এই বেটা দেখি সব কিছু জেনে শুনে পরিপূর্ণ জ্ঞান নিয়ে এসেছে। এখন আমি কি করব? তেমন কিছু করার নেই, আমি এখন তোমাকে আদর করব।
সেটাই তোমাকে দেখাতে হবে। রিফাত নিজের কথাটা শোনা মাত্রই ধুম করে সিনথিয়াকে নিজের কোলে তুলে নিল। রিফাত সিনথিয়াকে নিজের কোলে তুলে নিয়ে গোল গোল ঘুরতে লাগলো। রিফাত এক কথায় সিনথিয়া বলতে পাগল। সিনথিয়ার জন্য সারাদিন তার মাথায় হাজার পাগলামি ঘুরে। সিনথিয়া রিফাতের এইসব পাগলামি দেখার পর বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। এখন আর কখনো সিনথিয়ার মাথায় নিজের অতীত আসে না। ভালোবাসা পাবার পর থেকে সিনথিয়া রিফাত বলতে পাগল হয়ে ওঠে। ভালোবাসার রং যেন তাদের দুটি প্রাণকে তৃপ্ত করেছে। সিনথিয়ার কাছে এই ভালোবাসা এতটা বছর হয়তো ছিল না, কিন্তু আজ ভালোবাসা পাবার পর সিনথিয়ার মনে হচ্ছে বিধাতা হয়তো এই ভালোবাসার প্রিয় মানুষটিকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্যই তাকে এতটা কষ্ট দিয়েছে। আসলে কথা আছে না, কষ্টের পর সুখ আসে। আজ সিনথিয়া সেই সুখটাই উপভোগ করছে। সিনথিয়া রিফাতের গলা শক্ত হাতে জড়িয়ে ধরে রিফাতের চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখের ভাষা পড়ার চেষ্টা করছে সিনথিয়া রিফাতের চোখের দিকে। যখনই সিনথিয়া তাকায় তখনই রিফাতের চোখের মায়ায় সে পড়ে যায়। এতটা মায়া কোনো পুরুষের চোখে থাকতে পারে, সেটা যেন রিফাতকে না দেখলে হয়তো সিনথিয়া বিশ্বাসই করতে পারতো না। রিফাত সিনথিয়াকে কোলে করে নিয়ে যায় বিছানায়। আলতো করে সিনথিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে রিফাত নিজের টি শার্ট খুলে ফেলে দিতেই সিনথিয়া আলতো করে নিজের হাত রাখে রিফাতের বুকের উপর। সিনথিয়ার হাতের ছোঁয়া রিফাতের বুকের উপর পড়তেই রিফাতের সারা শরীর কেঁপে উঠল। শরীরের লোমগুলো আচমকা দাঁড়িয়ে যায় রিফাতের। রিফাতের মনের মাঝে সে অদ্ভুত ভালো লাগার অনুভূতির জন্ম হয় সিনথিয়ার হাতের ছোঁয়ায়। সিনথিয়ার ছোঁয়া থেকে খানিক উঠে নিজের ঠোঁটজোড়া রিফাতের উন্মুক্ত বুকের সাথে ঠেকিয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল রিফাতের বুকে। রিফাত সিনথিয়ার মাথাটা আলতো করে নিজের বুকের সাথে চেপে নিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে ভীষণ অদ্ভুত কাঁপা কাঁপা কণ্ঠে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পাগলি, কি করছো? এমন করে আমাকে চুমু খেলে যে আমি পাগল হয়ে যাব জান। আমি যে আর নিজের মাঝে থাকতে পারবো না। তোমাকে পাগল করে দিতেই তো আমি এমন করে চুমু খাচ্ছি। আমাকে পাগল করে দিলে কি আমাকে সামলাতে পারবে? কেন পারবো না? আমি সবকিছু সামলাতে পারি, আর আপনাকে সামলানো আমার কাছে অত কঠিন কিছু না। উফ, তাই? দেখি কেমন করে সামলাও আমায়। আমিও কম না, এটা ভুলে যেও না। রিফাত নিজের কথাটা শেষ করে সিনথিয়ার গোলাপি রঙের ঠোঁটের দিকে তাকালো। সিনথিয়া রিফাতের গোলাপি রঙের ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল সিনথিয়ার ঠোঁট জোড়া আলগা হয়ে আছে। হয়তো সিনথিয়া নিজের ঠোঁট আলগা করে রেখে রিফাতকে ডাকছে তার কাছে ভালোবাসার পরশ দেওয়ার জন্য। রিফাত সিনথিয়ার এই ডাককে এড়িয়ে যেতে পারবে না। রিফাত সিনথিয়ার পিঠের নিচে নিজের হাত ঢুকিয়ে দিয়ে একটা হ্যাঁচকা টান দিয়ে সিনথিয়াকে নিচের উপর নিয়ে আসলো। সিনথিয়াকে নিজের বুকের উপর নিয়ে আসতেই সিনথিয়া ধুম করে নিজের ঠোঁটজোড়া দিয়ে রিফাতের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। সিনথিয়া পরম আবেশে নিজের ঠোঁট দিয়ে পরপর অনেকগুলো চুমু এঁকে দিল রিফাতের ঠোঁটের উপর। রিফাত নিজেও সিনথিয়ার ঠোঁটের উপর ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। দুজন যেন উন্মাদ পাগল হয়ে উঠল। অনেক সময় ধরে তাদের চুমু খাওয়ার পর্ব চলার পর সিনথিয়া রিফাতকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, আর এই দুষ্টু আর কতক্ষণ নিচে পড়ে থাকবে? এবার আসল কাজটা করো, আর তো অপেক্ষা করা যাচ্ছে না। আসল কাজ আবার কি? ফাজলামি করো আমার সাথে। আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি রেগে গেলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। তুমি এত রেগে যাও কেন বলো তো? আমি একটু ফাইজলামি করলেই শুরু করে দাও তুমি। আমার কিন্তু এসব একদম পছন্দ না। তোমার পছন্দ হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় নয়। তুমি আমাকে পরিষ্কার করে বলো, আমাকে আদর করবে কি না? উফ পাগলি, আমার একটু গরমও করতে দেয় না। করছি আদর। শুধু আদর করলেই হবে না, আমাকে ভালোবাসা দিয়ে সারা দিন রাত ওই বুকে থাকতে দিতে হবে। ইস, এত পারবো না। তাছাড়া আমি কখনো আমার বুকের মাঝে সারা দিন রাত ধরে কাউকে রাখি না। ও মা, কেন? আমি কি অন্য কাউকে তোমার বুকের মাঝে রাখতে বলেছি নাকি? আমি বলেছি আমাকে নিজের বুকের মাঝে রাখবে। আমিও তো সেটাই বলছি। অন্য কাউকে রাখতে আমার অসুবিধা নেই, তবে তোমাকে রাখতে একটু অসুবিধা আছে। তাই না? এই কথাটা বলতে পারলে তুমি? জি, পারলাম। কেন পারবো না বলুন? আমি পুরুষ মানুষ, আমি সবকিছু বলতে পারি। ঠিক আছে, আজকের পর থেকে আমার সাথে আর একটাও কথা বলবে না তুমি।
তোমার সাথে আমার সারা জীবনের জন্য আরি। সিনথিয়া কথাটা শেষ করতেই নিজের গাল ফুলিয়ে নিল। সিনথিয়ার গাল ফুলানোটা দেখার পর রিফাত আর নিজের হাসি চাপিয়ে রাখতে পারল না। একদম ছোট্ট বাচ্চার মতো লাগছে সিনথিয়াকে। সিনথিয়াকে আলতো করে জড়িয়ে ধরে রিফাত সিনথিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই সিনথিয়ার অভিমানটা ভেঙে গেল। রিফাত সিনথিয়াকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, এই পাগলি, আমার বুকের মাঝে শুধুমাত্র তোমার ঠাঁই হবে। তুমি ছাড়া আর কেউ কখনো আমার বুকের মাঝে জায়গা পাবে না জান। সত্যি যদি তাই হয় তবে বললে কেন যে অন্য কাউকে রাখবে তোমার বুকে? ওসব তো আমি মজা করে বলেছি, সত্যি তো হলো অন্য কিছু। আমাকে যদি তুমি কখনো এড়িয়ে যাও বা তোমার ওই বুকে আমি ব্যতীত অন্য কেউ কখনো জায়গা পায়, তবে সেই দিনটাই আমার জীবনের শেষ দিন হবে। সিনথিয়া কথাটা বলতেই রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যিই অদ্ভুত হয়। কখন ভালোবাসা তার প্রিয়জনকে নিজের কাছে টেনে নিবে সেটা বলা মুশকিল। সিনথিয়ার এত বড় একটা অতীত থাকার পরেও রিফাত কখনো সেসব চিন্তা করেনি। রিফাত শুধুমাত্র সিনথিয়ার থেকে এটাই প্রত্যাশা করেছিল, আর সেটা হলো ভালোবাসা। সিনথিয়া নিজের জীবন সঙ্গী হিসেবে রিফাতের মতো কাউকে পেয়ে নিজেকে ধন্য মনে করতে লাগলো। সত্যি রিফাতের মতো আর কেউ হয় না। রিফাত যেমন পাগলের মতো ভালোবাসতে পারে, ঠিক তেমন সারাটা জীবন বুকের মাঝে আগলে রাখতেও সে শেখে। রিফাত সিনথিয়াকে সারা রাত ধরে আদর করলো। সকালবেলা সিনথিয়ার ঘুম ভেঙে যেতেই সিনথিয়া দেখতে পেল রিফাত তাকে শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে আছে। রিফাতকে এমন করে জড়িয়ে ধরতে দেখে সিনথিয়া রিফাতের বুকের উপর নিজের ঠোঁটজোড়া আলতো করে ছুঁয়ে দিয়ে রিফাতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই ফাজিল দুষ্টু জামাই আমার, সকাল হয়ে গেছে, এবার আমাকে একটু উঠতে দাও। সরি, আমি একবার ধরলে ছাড়ার নাম কখনো মুখে নেই না। ওরে বজ্জাত, জেগেই আছো দেখছি। জি, আমি জেগে আছি, তবে ঘুম থেকে উঠতে চাইছি না। এটা কি কথা? বাড়ির কত কাজ পড়ে আছে জানো? তাছাড়া সারা রাত আদর খাওয়ার পর ফ্রেশও হতে দাওনি, এখন তো ফ্রেশ হতে দাও। না, দিব না। আমার বউকে আমি সারা দিন ধরে আদর করব, ইচ্ছে হলে মাথায় তুলে রাখবো, তাতে কার কি? উফ ফাজিল, কারোর কিচ্ছু না, তোমার যা ইচ্ছা হয় করতেই পারো, কিন্তু আমারও তো কিছু কাজ থাকতে পারে, বলো। ওকে ফাইন, কাজ করবে ঠিক আছে, করে নাও, তবে কাজ করার আগে আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দাও। তোমার পাওনা মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। না বোঝার কি আছে শুনি। আমার পাওনা বলতে আমার এখন মিষ্টি চাই, আমাকে মিষ্টি দাও, আমি ছেড়ে দিচ্ছি। না ছাড়লে আমি মিষ্টি নিয়ে আসবো কোথা থেকে? উফ, আমি কোন মিষ্টির কথা বলছি সেটা কি তুমি বুঝতে পারছো? আমি তোমার ঠোঁটের মিষ্টির কথা বলছি। মানে সবকিছু তোমাকে একদম খুলে খুলে বলতে হবে, তা না হলে বুঝবে না। মানে সারা রাত আদর করে খাওয়ার পরেও এখন তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে? এটা কিন্তু ঠিক না রিফাত, আমি কিন্তু সত্যিই এখন তোমার উপর রেগে যাব। তুমি রাগ করেও কোনো উপায় নেই, আমার এখন চাই মানে চাই। আচ্ছা যদি না দেই তখন কি করবে? তখন আর কি, জোর করে আদায় করব। তুমি তো জানোই আমি ভালো জোর করতে পারি। উফ বজ্জাত একটা। আচ্ছা চোখ বন্ধ করো, আমি দিচ্ছি, কিন্তু একটা শর্ত, চোখ খুলতে পারবে না। ওকে, খুলবে না, তাড়াতাড়ি দাও। রিফাত সিনথিয়াকে বিশ্বাস করে নিজের চোখ বন্ধ করলো, আর সিনথিয়া কোমরের উপর আলতো করে নিচের হাত রাখলো। সিনথিয়া আপন মনে একটা দুষ্টু বুদ্ধি আঁটলো আর কৌশলে রিফাতের হাত নিজের কোমরের উপর থেকে সরিয়ে নিল। সিনথিয়া রিফাতের হাত নিজের কোমরের উপর থেকে সরিয়ে নিতেই আচমকা ছো মেরে রিফাতের কাছ থেকে উঠে দৌড়ে সে পালিয়ে গেল। রিফাত এইসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিফাত চোখ মেলে তাকানোর পর সিনথিয়াকে কোথাও দেখতে পেল না। সিনথিয়াকে এমন করে ধোকা দিতে দেখে রিফাত খানিক বোকা বনে গিয়ে হেসে ফেলল। সত্যি সিনথিয়া হলো মহাদুষ্ট। রিফাতের থেকেও কয়েক গুণ বেশি ফজল হলো সিনথিয়া। রিফাত বিছানায় শুয়ে আরো কিছু সময় কাটাতেই রাকিব মানে রিফাতের বন্ধুর কল আসলো।
রিফাত কলটা পিক করতেই রাকিব রিফাতকে উদ্দেশ্য করে বলল, কি শালা, নিজের পছন্দের মানুষটিকে নিজে করে পাবার পরে আমাকে ভুলে গেছিস? আরে ধুর, আমি কখনো তোকে ভুলতে পারি? হয়েছে, সব জানা আছে আমার। এখন বল ভাবি কোথায়? সিনথিয়া তো বাহিরে গেছে। কেন রে? আসলে আমি অনেক ভেবে দেখলাম এবার আমাকেও বিয়েটা করতে হয়, তাই আজ সন্ধ্যায় একটা আয়োজন করেছি। তোরা দুজনে আসবি কিন্তু। ঠিক আছে, আমরা আসবো ভাই। রিফাত রাকিবের সাথে বেশ কিছু সময় ধরে কথা বলল। অতঃপর সন্ধ্যায় রাকিবের বিয়ের কথা পাকা করতে সিনথিয়া ও রিফাত চলে যায়। সিনথিয়া আজ অনেক খুশি, কারণ যে তার ভালোবাসার প্রিয় মানুষকে নিজের আপন করে পেয়েছে। রিফাত আর সিনথিয়ার বিয়ের পর তাসরিফ মানে সিনথিয়ার প্রাক্তন স্বামীর সাথে রিফাতের দেখা হয়। সিনথিয়াকে এত খুশি দেখে ওর তো অবস্থা দেখার মতো হয়েছিল। অতঃপর রিফাত আর সিনথিয়ার ভালোবাসা পূর্ণতার আলো পেল। আমাদের এই সমাজে কোনো মেয়ের ডিভোর্স হলে আমরা সরাসরি মেয়েটিকে দোষারোপ করি। আসলে যেটা অন্যায় ভুল সবার হতে পারে, আর একটা মেয়ে কখনো ডিভোর্সের জন্য দায়ী থাকে না, দায়ী সমানভাবে একটা ছেলেও। তাই এককভাবে কখনো কোনো কিছুর জন্য একজনকে দায়ী করা থেকে বিরত থাকতে হবে, তবেই সমাজটা ঠিক হবে। রিফাত আর সিনথিয়ার সামনের দিনের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। দোয়া করবেন সবাই। সমাপ্ত।